সুধীমণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে অগণিত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি সকলেই সুস্থ থাকতে চেষ্টা করছেন। সুধীমণ্ডলী, আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশে বেশ কিছু ডিজিজ নিয়ে খুব আলোচিত হচ্ছে। এর মধ্যে একটি রোগ হচ্ছে হাম। কিন্তু সম্প্রতি এই হাম বেড়ে যাওয়ায় জনমনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, বাবা মায়ের মনে আতঙ্ক তৈরি হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নাই, কিন্তু এর থেকে উত্তরণের উপায় কী? এই বিষয়গুলি নিয়ে আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর আলম, সাবেক পরিচালক বাংলাদেশ শিশু হসপিটাল, এবং তিনি বক্ষব্যাধি বিষয়ে বিভাগীয় প্রধান, এছাড়াও মহাসচিব বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি। আমাদের সাথে আছেন। বর্তমানে তিনি কিওর স্পেশালাইজড হসপিটাল বিজয় সরণী মোড়ে প্র্যাকটিস করছেন। আমরা তার চেম্বার আছি। স্যার, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি তো স্যার দীর্ঘদিন গত 41 বছর ধরে শিশুদের চিকিৎসার সাথে জড়িত, এবং শুধু তাই না, এর ম্যানেজমেন্টের সাথেও আপনি দীর্ঘদিন কাজ করেছেন। তো আমাদের জানতে চাওয়া, এই যে বাংলাদেশে এই যে হামের যে প্রকোপটা হলো, এই যে হাম জ্বরের প্রাথমিক লক্ষণগুলো কি এবং কোন পর্যায়ে এটাকে বিপজ্জনক ধরা হয়, আপনি একজন ডক্টর হিসেবে এটা কীভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে হাম অত্যন্ত মারাত্মক একটা সংক্রামক ভাইরাসজনিত রোগ, এবং হামের যে ভাইরাসটা মিজেলস ভাইরাস, এটা একটা আরএনএ ভাইরাস, এবং এটার একটা সেরোটাইপ আছে এবং 20টা জেনোটাইপ আছে। আচ্ছা। তো হাম কিন্তু আমাদের বাংলাদেশের থেকে হারিয়ে গিয়েছিল, কিন্তু এক সময় হামকে বলা হতো এভরিওয়ান ডিজিজ। প্রত্যেকেরই একবার করে হাম হইতো সেই আদিকালে। তারপরে আমরা হাম থেকে হারাইয়া যাই, কারণ বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে সাকসেসফুলি, মানে তৃতীয় বিশ্বের দেশ হিসাবে সাকসেসফুলি টিকা কর্মসূচি পরিচালিত হওয়ার কারণে হাম থেকে আমাদের মানুষ, বাংলাদেশের জনগণ কিন্তু জানতোই না যে হাম রোগ নামে আমাদের দেশে এখনো আছে। কিন্তু এই বছর হঠাৎ করে হামের যে প্রাদুর্ভাব আমাদের দেশে দেখা দিচ্ছে, এর কারণ যদি আমরা উপলব্ধি করতে চাই, তাইলে বৈশ্বিক ব্যাপারটাও চিন্তা করতে হবে। কারণ হাম শুধু বাংলাদেশে ছড়ায় নাই, এটা কিন্তু সারা বিশ্বেরই একটা ভয়াবহ চ্যালেঞ্জের মুখে আছে। পুরো বিশ্বেই কিন্তু হাম ছড়ায়, ইভেন খোদ আমেরিকাতে কিন্তু হাম ছড়াই গেছে। তৃতীয় বিশ্বের কান্ট্রিগুলোতে তো অবশ্যই ছড়াইছে, কিন্তু উন্নত বিশ্বেও কিন্তু হাম ছড়াইছে। এবং হামের যে ছড়ানো, সেটা জাতিসংঘ থেকে শুরু করে WHO সবাই কিন্তু উদ্বিগ্ন। আমাদের বাংলাদেশের ডিজি হেলথ, মিনিস্ট্রি অফ হেলথ, সবাই কিন্তু এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন। আমরা শিশু চিকিৎসা যারা করি, তারাও কিন্তু ব্যাপারটা নিয়ে বেশি উদ্বিগ্ন। অ্যান্ড হাম কেন হয়েছে সেটার ব্যাপারে আমি পরে আসছি, কিন্তু হাম যে হচ্ছে এবং এটার যে লক্ষণগুলো, সেটা আমাদের জনগণের, বিশেষ করে আমাদের যারা মা বাবা, উদ্বিগ্ন মা বাবা যাদের শিশু আছেন, তারা এখন অত্যন্ত আতঙ্কের ভিতরে থাকছেন। তাদের জন্য জানা দরকার সেইটি ব্যাপারটা আমি বলছি। হামের শুরু হয় জ্বর দিয়ে, জ্বরের সাথে তার কাশি থাকে, প্রচণ্ড কাশি থাকে, তারপরে চোখ লাল হয়ে যায়, এবং জ্বরের 4র্থ দিনে যায় তার র্যাশ ওঠে, এবং র্যাশটা একটা পিকুলিয়ার টাইপের র্যাশ। এটা একটা লালচে দানার মতো ওঠে এবং ফেসে শুরু হয়, তারপর আস্তে 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 চারিদিকে ছড়ায় যায়, এবং এটাকে সেন্ট্রিপেটাল ইন ডিস্ট্রিবিউশন বলে। প্রথমে সেন্ট্রাল থেকে শুরু হয়, তারপর পেরিফেরিতে ছড়ায় যায়। কিন্তু এই র্যাশ ওঠার আগেও একটা লক্ষণ আছে হামের, যেটা আমরা সাধারণত ডাক্তাররা বুঝতে পারি। আমাদের মুখের ভিতরে, যেখানে গাম থাকে, সেই জায়গাটাতে আপার সেকেন্ড মোলার টুথের পাশে কয়েকটা স্পট থাকে সাদা, সেই স্পটের নাম হচ্ছে কপ্লিক স্পট। ওইটা যদি আমরা শনাক্ত করতে পারি, এবং হামের র্যাশ ওঠার আগেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা একটা হাম, এবং কপ্লিক স্পট ইজ এ প্যাথোগনমিক সাইন অফ হাম। এবং এই তখন হাম যখন, এর র্যাশটা যখন ওঠে, তখন এটার জ্বরের তীব্রতাটা আরও বেড়ে যায়, নাকের সর্দিটার তীব্রতাটা বেড়ে যায়, বাচ্চার তারপরে প্রচণ্ড কাশিটাও বেড়ে যায়, চোখ দিয়ে এবং সেকেন্ডারি ইনফেকশনে ময়লার সাথে পিচুটিও আসতে পারে। এরপরেই তার কিন্তু কমপ্লিকেশনগুলো শুরু হয়। হাম সাধারণত যে ভাইরাস দিয়ে হয়, সেই ভাইরাসের নিজেরও একটা কমপ্লিকেশন আছে। এই ভাইরাস দিয়েও কিন্তু নিউমোনিয়া হতে পারে। আচ্ছা। কিন্তু ভাইরাসের পর আবার সেকেন্ডারি ইনফেকশন দিয়েও নিউমোনিয়া হতে পারে। সেজন্য মিজেলস ইটসেলফ ক্যান কজেস নিউমোনিয়া। ব্রঙ্কিওলাইটিসও করতে পারে, নিউমোনিয়াও করতে পারে, এবং এর সেকেন্ডারি ইনফেকশন হিসেবে আমরা সাধারণত ডায়রিয়া হতে পারে,
ইভেন ইনকেফালাইটিস হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, অটাইটিস মিডিয়া হতে পারে। এই হামের কিন্তু এই সমস্ত লক্ষণগুলা কমপ্লিকেশন আকারে আমাদের বাচ্চাদের দেখা যায়। হামের কারণে স্যার আপনি যেটা বলছিলেন, হামের কারণে কি খিঁচুনি হতে পারে? হামের কারণে হাম যখন ব্রেনে ইফেক্ট করবে তখন তো ইনকেফালাইটিস হবে, যেটা মিজেলস ইনকেফালাইটিস আমরা বলি। তো এই মিজেলস ইনকেফালাইটিস হতে পারে, আবার পোস্ট ইনফেকশাসও হতে পারে, এবং রিমোট পসিবিলিটি হয়ে এসএসপিও হতে পারে, সাবস্ক্লেরোজিং প্যান ইনকেফালাইটিস। এটা অনেক বছর পরে হয়, সেখানেও খিঁচুনি হতে পারে। এবং যখন মামস হামের কারণে ইনকেফালাইটিস হয় তখন তো অবশ্যই খিঁচুনি হবে। ইনকেফালাইটিস মানে তো ব্রেনের প্যারেনকাইমার ইনফেকশন, সেটাতে খিঁচুনি অবশ্যই হবে। আর যে কমপ্লিকেশনগুলো আমি কথা বললাম সেগুলো কিন্তু সবার হবে এমন কোনো কথা না। কারণ যে সমস্ত বাচ্চার একটু ইমিউনিটি বেশি থাকে, ইমিউনিটি বেশি মানে রোগ প্রতিরোধক ক্ষমতা যাদের বেশি থাকে, সে সমস্ত বাচ্চাদের হামে তেমন কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু যখন যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম, যেমন এক্সাম্পল আমি ধরি ম্যাল নিউট্রিশনের বাচ্চা, হ্যাঁ, যাদের পুষ্টিহীনতায় ভুগছে, এবং যে সমস্ত বাচ্চা কোনো অন্য একটা ডিজিজের কারণে তার ইমিউনিটি কমে গেছে, রেজিস্ট্যান্ট পাওয়ার কমে গেছে, যেমন লিউকেমিয়া, তারপরে আরও কিছু ডায়াবেটিস, জুভেনাইল ডায়াবেটিস আছে, তারপরে তার নেফ্রোটিক সিন্ড্রোম আছে, কিডনিজনিত রোগ, এবং যদি তার বুকের দুধ যদি বাচ্চাটা না খেয়ে থাকে, সেই সমস্ত বাচ্চাগুলোর এমনিই কিন্তু ইমিউনিটি কম থাকে, রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকে। এই সমস্ত বাচ্চাদের যদি আমরা হাম আক্রান্ত হয় তাহলে কিন্তু জটিলতাগুলো বাড়ে। হাম ইট সেলফ ওয়ান কজেস ইনফেকশন, সিরিয়াস ইনফেকশন, অথবা এর কমপ্লিকেশনও কিন্তু আমাদের সিরিয়াস হতে পারে। এখানে একটা স্যার সম্পূরক প্রশ্ন ছিল, হামের ক্ষেত্রে ভিটামিন এ এর কোনো ব্যবহার কি আছে? এটার কোনো গুরুত্ব যদি বলেন। হামের ক্ষেত্রে সাধারণত যখন হাম হয় তখন আমরা ডাবল ডোজে একটা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে বলি বয়স ভেদে। যেমন যেই বয়সে যতটুকু ডোজ দরকার ঠিক তার ডাবল ডোজ আমরা হামের জন্য দিতে বলি। কারণ হলো হাম হলে অনেক সেল কিন্তু শেডিং হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, যেমন হামটাই যে হাম হলো র্যাশ উঠলো, এই র্যাশটা কিন্তু কিছুদিন পরে আবার শেডিং হয়ে যাবে, এবং শেডিং যখন হয়ে যাবে ডিসকালারেশন হয়ে যাবে, সেটা নাম হলো ব্রাউনি ডিসকালারেশন। আর শেডিং যে হবে সেটা হলো ব্রোনি ডিসকমেশন। স্কিন থেকে ডিসকমেশন হয়ে ব্রোনি মানে ব্রোনের ভুসির মতো জিনিস উঠে যাবে। তাই এই যে ভুসির মতো যে স্কিন থেকে উঠে যাচ্ছে সেটা তো সেল। এই সেলগুলো যখন উঠে যায় তখন এই সেলগুলো আবার রিজেনারেশন করতে হয়, সেলগুলো রিপেয়ার করতে হয়। না, রিপেয়ার করার জন্য যে সমস্ত ভিটামিন দরকার, এর মধ্যে ভিটামিন এ একটা মারাত্মক দরকার। সেই জন্য ভিটামিন এটা আমরা ডাবল ডোজে দিতে বলি। হ্যাঁ, সে ভিটামিন এ অন্যান্য ভিটামিনও লাগে, যেমন ফলিক অ্যাসিড লাগে, ভিটামিন সিও লাগে, ভিটামিন ডিও লাগে, প্রত্যেকটা ভিটামিনই কিন্তু দরকার। হাম যে মানুষের মানে প্রধান ক্ষতিটা করে, হাম এমনই একটা অসুখ, এমনই একটা ভাইরাস যে সেটা মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা নিজেই কিন্তু অনেক ডিপ্রেস করে ফেলে। আচ্ছা, যার জন্য রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গেলে তখন তো অন্যান্য অপরচুনিস্টিক ইনফেকশনগুলো ছড়াবে বেশি, সেজন্য ওই বাচ্চাগুলো বেশি খারাপ হয়ে যায় দ্রুত। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে হাম জ্বরের প্রকোপ বাড়ছে এর মূল কারণ কি? আসলে বাংলাদেশে শুধু বাড়ছে এই কথাটা বললে ভুল হবে, কারণ সারা পৃথিবীতেই হাম জ্বরের প্রকোপটা বাড়ছে। হ্যাঁ, এটা সারা পৃথিবীতে মোটামুটি অনেক দেশেই কিন্তু ছড়াই গেছে। WS এর তথ্য অনুযায়ী প্রায় 65 কান্ট্রিসে এখন বাংলাদেশ পৃথিবীতে হাম আক্রান্ত হচ্ছে। অ্যান্ড বাংলাদেশেও সেটারই একটা প্রকোপ পাচ্ছে, বাংলাদেশে ওইটার ব্যতিক্রম না। অ্যান্ড বাংলাদেশের যে হাম এই বাড়ছে এই বছরে বিশেষ করে, ওইটার একটা ইফেক্ট গ্লোবাল ইফেক্ট একটা, আরেকটা ইফেক্ট হলো আমাদের কিছুটা মানে ভ্যাকসিনের মানে গ্যাপ, যেটাকে বলে ভ্যাকসিন গ্যাপ। হামের রিসার্জেন্সের জন্য একটা ভ্যাকসিন গ্যাপ কিন্তু দায়ী। আমাদের যে কন্টিনিউয়াসলি একটা ভ্যাকসিন দেওয়া হয়তো হামের, এবং এই 9 মাস হলে একটা ভ্যাকসিন পাইতো, 15 মাস হলে আরেকটা ভ্যাকসিন সেকেন্ড ডোজ MR ভ্যাকসিন পাইতো, সেইটার কোনো গ্যাপ হয়েছে কিনা সেটাকে আমাদের দেখতে হবে। যদি এরকম গ্যাপ হয় তাহলে কিন্তু হাম আবার রিসার্চ হবে, হাম তখন আবার নতুন করে দেখা দিবে, এবং সেটাই বোধহয় আমাদের এখানে হয়েছে, এবং হামটা নতুন করে দেখা দিয়েছে, এই গ্যাপ হয়েছে হয়তো বা ভ্যাকসিনেশনের ব্যাপারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা পরিসংখ্যান দিয়েছে বাংলাদেশের বিষয়ে, যে এখানে গত 3 তারিখ পর্যন্ত তাদের রিপোর্ট, এটাতে লেখা আছে যে প্রায় 69% 2 বছরের কমের যা শিশু আছে তারা সবচেয়ে বেশি এফেক্টেড। তো একজন ডক্টর হিসেবে আপনি কি বলবেন যে কত বছরের শিশুদের জন্য হাম সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? এটা তো কম বেশি হতে পারে, কাদের জন্য ঝুঁকিটা বেশি, কত বছর? সাধারণত এক সময় এই হাম আক্রান্ত হইতো 9 মাসের পরে, কারণ আমরা জানতাম যে মায়ের যে হামের ইমিউনিটি, হামের যে
ইমিউনোগ্লোবুলিন সে মায়ের কাছ থেকে পায় এবং 9 মাস পর্যন্ত বাচ্চারা সেটা দিয়ে প্রোটেক্টেড থাকে। কিন্তু এখন কিন্তু সেরকম হয় না, আমরা 6 মাসের নিচের বাচ্চারাও কিন্তু হাম পাচ্ছি। 6 মাসের নিচে যদি হাম হয় তাহলে আমাদের ভ্যাকসিন শিডিউলটা এখন আর একটু চেঞ্জ করতে হবে, এবং সরকার সেটা করছেও। এখন যেমন 6 মাসের পরের থেকেই হাম দেওয়া শুরু করতেছে, আপ টু 5 ইয়ার্স আমাদের সরকার যেটা করছে। সেজন্য আমাদের এই যে হামের যেই ভয়াবহতাটা যদি বয়স ভিত্তিক বলি, যত আর্লি এজ হয় তত তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকে। এবং এক্সট্রিম অফ এজ, এটা সব জায়গায়, কিন্তু শুধু হামের ক্ষেত্রে না, এক্সট্রিম অফ এজ কিন্তু সব জায়গায় সব ডিজিজেরই কিন্তু ভয়াবহতাটা বৃদ্ধি, কারণ এই সময়টা কিন্তু ইমিউনিটি কমে থাকে, রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকে। যেমন ধরেন এখন 6 মাসের নিচে আমরা হামের সাধারণত দিতে চাই না, কিন্তু 6 মাসের নিচে যদি হাম হয় এটার ভয়াবহতাটা সবচেয়ে বেশি হবে। তারপর 6 মাস থেকে 1 বছরের মধ্যে হাম হলে আরেকটু বেশি হবে ভয়াবহতাটা, এবং 1 বছর পরে যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকবে তখন এর তীব্রতা এবং ভয়াবহতাটা কমতে থাকবে। ইভেন 5 বছরের পরে হাম হইলে তেমন একটা আমাদের মরবিডিটিও খুব বেশি হওয়ার কথা না। আচ্ছা, হামের ক্ষেত্রে স্যার একটা হোম রেমেডির একটা বিষয় আছে। হাম জ্বর হলে ঘরে বসে কিভাবে প্রাথমিক যত্ন নেওয়া যায়, এটা তো খুব জরুরি। সবাই তো ডাক্তারের কাছে ইন প্রপার টাইম যেতে পারে না, অনেকের অ্যাবিলিটিও থাকে না, আবার অনেকেও বোঝেও না। তো বাসায় কিভাবে যত্ন নেওয়া যায় এটা সম্পর্কে যদি একটু প্রাথমিক ধারণা দর্শকদের দিতে। দর্শকদের উদ্দেশ্যে, স্পেশালি যাদের বাচ্চা আছে, ছোট বাচ্চা, মা বাবাদের উদ্দেশ্যে আমার কথা হলো, যদি বাচ্চাদের এই মুহূর্তে কোনো জ্বর হয় তাহলে একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। জ্বর হইলে প্রথম কথা হলো তার জ্বর কমাইতে হবে। হ্যাঁ, জ্বর কমানোর জন্য আমরা সাধারণত বলি যে আপনারা যদি জ্বর হয় তখন প্যারাসিটামল সিরাপ, এটা কিন্তু ওটিসি প্রোডাক্ট, এটা কিন্তু কিনতে পাওয়া যায়, এটা পৃথিবীর সব দেশেই কিন্তু কিনতে পাওয়া যায় বাজারে। এটা কিনা 4 ঘন্টা পর 15 মিলিগ্রাম পার কেজি বডি, এটা একটা 10 কেজির বাচ্চা, তাকে আমরা 150 মিলিগ্রাম দেবো। আমরা জানি 120 মিলিগ্রাম এক চামচে থাকে, ওই হিসাবে আমরা যদি প্যারাসিটামলের ডোজটা যদি ঠিক মতো দিতে পারি তাহলে কিন্তু 4 ঘন্টা পর দিলে এই জ্বরটা কিন্তু কমে যাবে। তারপর যদি জ্বরের তীব্রতা খুব বেশি হয় তখন আমরা টেপিটি স্পঞ্জিংয়ের কথা বলি, কুসুম গরম পানি দিয়ে তখন গা মোছাতে থাকবে, ফ্যানটা ছেড়ে দিবে। এই যদি বকির দুধ খাওয়া বাচ্চা হয় তাহলে কন্টিনিউয়াসলি বকির দুধ খেতে হবে। মায়ের বকির দুধ যদি বেশি হয় সেটা চেষ্টা করতে হবে মাকে, কারণ অন্যান্য খাবার কিন্তু এই সময় বাচ্চারা খাবে না। যদি বকির দুধ খায় তাহলে বকির দুধ আরও যাতে বেশি পায় সেই জন্য মায়ের একটু খাবার বৃদ্ধি করতে হবে, পুষ্টিকর খাবার বাড়াইতে হবে, অথবা কি প্রচুর পরিমাণে পানিও খাওয়াইতে হবে, এবং জলীয় মানে যেমন জুস খেতে পারে যদি একটু বড় বাচ্চা হয়। হ্যাঁ, যে কোনো লিকুইড, তাকে এডিকুয়েট পেশাব হইতে হবে, জ্বর কমাইতে হবে, এডিকুয়েট পেশাব হইতে, এবং জ্বরের সাথে তার কাশি থাকবে, কাশির যদি নাক দিয়ে পানি পড়া থাকে এবং তার সাথে যদি চোখে লাল হয়ে যায়, ইমিডিয়েটলি একটা ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নিতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রথমেই আমি তাদেরকে বলবো যে কোনো অ্যান্টিবায়োটিক যাতে না যায়, আনটিল অ্যান্ড আদারওয়াইজ এই বাচ্চাটার হাম শনাক্ত হওয়ার আগ পর্যন্ত কোনো অ্যান্টিবায়োটিক না দেওয়াই ভালো। এখানে আমরা প্রথমেই একটা ভিটামিন এ ক্যাপসুলের কথা বলি, যে ভিটামিন এ যদি খাওয়াই দিই, এবং অন্য ভিটামিন সি বলেন, ভিটামিন বি কমপ্লেক্স বলেন, এগুলা কিন্তু আপনারা নিজেরাও খাওয়াইতে পারেন, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াইলে সবচেয়ে ভালো হয়, তাহলে ডোজটা ঠিক থাকে। এবং এরপরে যখন যদি তার হামের লক্ষণগুলো পুরোপুরি দেখা দেয়, যেমন র্যাশ উঠে গেছে সারা শরীরে এবং জ্বরের তীব্রতাটা বাড়ছে, তখন ইমিডিয়েটলি একজন শিশু ডাক্তারকে অবশ্যই দেখাতে হবে। এবং যদি দেখা যায় তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে তখন আর দেরি করা যাবে না, শ্বাসকষ্ট বাড়লে অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এবং তার বাচ্চাটার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, এবং দেখা যায় বাচ্চাটার ডিহাইড্রেশন হয়ে গেছে, পেশাব কমে গেছে, তখন পেশাব কমে গেলে কিন্তু এই বাচ্চাটাকে ঘরে রাখা যাবে না, তাকে অবশ্যই তখন শিরার মাধ্যমে স্যালাইন দিয়ে তার এই অ্যাডিকুয়েট হাইড্রেশন করাটা জরুরি। সেই জন্য আমি মা বাবাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা খুব সচেতন থাকেন, এটা একটা মারাত্মক কোনো রোগ না, কিন্তু প্রথম দিক থেকে যদি আমরা সচেতন থাকি এবং বাচ্চাটাকে যদি পুষ্টি আমরা বৃদ্ধি করতে পারি এবং তাকে ভিটামিন নিয়ে খাওয়াতে পারি এবং তাকে অন্যান্য ভিটামিন এবং জ্বরটা যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, এবং 4 দিন পর্যন্ত যদি দেখি যে না বাচ্চার ভিতরে র্যাশ ওঠে নাই, 4 দিনের পরে যদি র্যাশ ওঠে, ধরে নেবেন যেটা হাম হতে পারে। এবং হাম হইলে তখন ওই লক্ষণগুলো আমাদের দেখতে হবে যে ডায়রিয়া হয় কিনা, তার খিঁচুনি হয় কিনা, তার শ্বাসকষ্ট বেড়ে যায় কিনা, এবং তার অন্যান্য উপসর্গ আছে কিনা। অ্যাকর্ডিং টু তখন শিশু ডাক্তারের চিকিৎসার সরঞ্জাম হবেন এবং নিকটস্থ শিশু ডাক্তারের কাছে যাবেন, তা হাসপাতালে নিয়ে যাবেন। স্যার, এখানে আপনি হোম রেমেডির ক্ষেত্রে প্যারাসিটামলের ব্যবহার কথাটা বলছিলেন, এটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন। প্যারাসিটামল তো আমাদের দেশে ওয়াইডলি ইউজ হয়, তো আমি যতটুকু দেখেছি শিশু হসপিটালে যখন একটা রোগী ভর্তি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি ওরাল ফর্মে প্যারাসিটামল একটা নির্দিষ্ট ডোজে দেওয়া হয়, সাপোজিটরির ব্যবহার খুব বেশি করা হয় না। তো এই ক্ষেত্রে সাপোজিটরি বা প্যারাসিটামল ওরাল ফর্মে খাওয়ার ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা?
কারণ একটা জিনিস লক্ষ্য করেন, আপনার বাচ্চাটা যখন কিছুই মুখে দিতে পারে না, যা মুখে দেয় সেটা বমি করে ফেলে দেয়, ইভেন যখন প্যারাসিটামলে দেবেন তখনই বমি করে ফেলে দেবে, তখন আমরা কি করি? সাপোজিটরিজ ইউজ এটা যখন বাধ্য হয়ে দেওয়া, তখন সাপোজিটরিজ ইউজ করার কথা বলি। সাপোজিটরিজ দেওয়া এবং মুখে ওষুধ খাওয়ার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, বরং সাপোজিটরিজ দিলে কিছুটা ডোজ বেশি লাগে। যেমন ধরো আমরা ওরালি যদি বলি, তখন আমরা 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে দিই, সাপোজিটরিজ দিলে আমরা 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে দিই। তাহলে মানে একটু ডোজ বেশিই লাগে। এবং ওরাল মেডিকেশন দেওয়ার পরে 15 মিনিট পরে অ্যাকশন শুরু হয়, জ্বর কমা শুরু হয়। সাপোজিটরিজ দিলে হয়তো বা 20 থেকে 30 মিনিট একটু সময় বেশি লাগে। তাহলে সাপোজিটরিজের এক্সট্রা কোনো বেনিফিট নেই, শুধু যেইটাকু বেনিফিট আছে সেটা হলো যখন খেতে পারে না বাচ্চা, বমি করে ফেলে দিচ্ছে, ওষুধও রাখতে পারছে না, তখন আমরা তো সাপোজিটরিজ দেওয়াটা ভালো। এবং দেখা যাচ্ছে একটা জ্বর একটা বাচ্চার 3 হয়ে গেছে, 103, তখন মুখে দিলেই কিন্তু সে বমি করে দেবে। হ্যাঁ, তখন কিন্তু আর মুখে না দিয়ে বরং সাপোজিটরিজ দিয়া গাম ও সে জ্বরটা কমানোর পরে তখন আমরা ওরাল মেডিকেশনে দেওয়ার চিন্তা করতে পারি। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে হামের যে টিকা এমএমআর, এটা কতটুকু কার্যকরী হিউম্যান বডিতে? আপনারা তো দীর্ঘদিন দিয়ে আসছেন। হামের টিকা এমএমআর না, হামের টিকা হলো মিজেলস। একসময় মিজেলস ভ্যাকসিন দেওয়া হইতো, তারপরে আমাদের তৎকালীন সরকার এমআর ভ্যাকসিন দিল, এর সাথে মিজেলস এবং রুবেলা অ্যাড করা হলো। কারণ রুবেলাতে কমপ্লিকেশন খুব হয় প্রেগনেন্ট মহিলাদের। রুবেলা যদি হয় তখন তার বাচ্চার কিন্তু কনজেনিটাল হার্ট ডিজিজ থেকে শুরু করে চোখে এবং ব্রেনের অনেক কমপ্লিকেশন হয়। সেজন্য আমরা যখন এমআর ভ্যাকসিন শুরু করলাম তখন এই কমপ্লিকেশনগুলো কমে গেল। তো এরপর হলো এমএমআর। এমএমআর হলো মামস, মিজেলস অ্যান্ড রুবেলা, 3টা ভ্যাকসিন এখানে। মামস খুব একটা মারাত্মক রোগ না, তারপরও আমরা চিন্তা করি যে মামস হয় না 3 ভ্যাকসিন আমরা একসাথে দিয়ে দিতে পারি। যাদের ক্যাপাসিটি আছে, ক্যাপাবল যারা আছে, তারা 3টেই দিতে পারে। প্রথম ডোজ এমআর দিতে পারে, সেকেন্ড ডোজ এমএমআর দিতে পারে, অথবা প্রথম ডোজ এমএমআর দিতে পারে, তৃতীয় ডোজ এমএমআর দিতে পারে। কিন্তু আমাদের যেহেতু সরকারের পলিসি এমআর ভ্যাকসিন দেওয়া, সেহেতু সরকারি ভ্যাকসিনগুলো শেষ করে একটা এমএমআর ভ্যাকসিন বুস্টার হিসেবে দিতে পারে। এবং এই যে এমএমআর ভ্যাকসিন অথবা মিজেলস ভ্যাকসিন হাইলি অ্যাক্টিভ একটা ভ্যাকসিন, এবং যেহেতু এটার একটা সেরোটাইপ, একটাই সেরোটাইপ, সেজন্য এটার ভ্যাকসিন তৈরি করাও সুবিধা এবং ভ্যাকসিনের এফিকেসিও কিন্তু খুব বেশি। কিন্তু ভ্যাকসিনের এফিকেসি ফেইলুর কেন হয় সেটার অনেকগুলো কারণ আছে। ভ্যাকসিনটা এফেক্টিভ হচ্ছে না, কারণটা কি? কারণ হলো ভ্যাকসিনের ক্যারিয়ার। আমি কোথা থেকে ভ্যাকসিনটা কোথায় নিয়ে যাচ্ছি, সেই ক্যারিয়ারটা কি তার ঠিকমতো টেম্পারেচার মেনটেন করছে, তারপরে সে স্টোর করছে কিভাবে, সেই স্টোরের ভিতরে কি টেম্পারেচার ছিল ঠিক মতো। ধরেন একটা ফ্রিজের ভিতরে সংরক্ষণ করছে, সারা রাত ফ্রিজে কারেন্ট ছিল না, তখন সেই ভ্যাকসিনটা কার্যকারিতা কমে যাবে। এই ভ্যাকসিনটা গ্রামে গঞ্জে চলে যাচ্ছে, যে গ্রামে গঞ্জে নিচ্ছে যে শহর থেকে, সেই নেওয়ার সময় তার কি সঠিক তাপমাত্রা সে মেনটেন করতে পারছে কিনা, সেটা আমাদের বিষয়। এই জন্য যদি এইভাবে কিছু কিছু ভ্যাকসিনের কার্যকরতা নষ্ট হয়ে যায়। এছাড়া যে ভ্যাকসিনটা সাবকিউটেনিয়াসলি দেওয়া হলো, সেই ভ্যাকসিনটা যদি অন্য রুটে চলে যায়, সেরকম কিছু কিছু ক্ষেত্রে এই যে ভ্যাকসিনের কার্যক্ষমতা এইভাবে নষ্ট হয়। কিন্তু ভ্যাকসিন ইটসেলফ হাইলি এফেক্টিভ। ভ্যাকসিন নিয়ে স্যার আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরেন একটা পেশেন্ট জ্বর হলো, হাম হলো, কিন্তু এই পেশেন্টটা ভ্যাকসিন দেওয়া হয়নি, এই ক্ষেত্রে ইমিডিয়েট ওই রোগীর কি করণীয়? একটা যদি কারো কোনো ভ্যাকসিন দেওয়া না থাকে, হামের ভ্যাকসিন, এবং তার যদি হাম হয়ে যায় এবং হাম যদি কনফার্ম হয়ে যায়, হাম কনফার্ম করতে গেলে কতগুলো পদ্ধতি আছে। একটা পিসিআর করতে হয়, আরটিপিসিআর করে হামের ভাইরাসকে শনাক্ত করতে হবে তার ব্লাডে, অথবা তার একটা আইসিটি ফর হামের যে একটা ইমিউনোগ্লোবুলিন আইজিএম যদি তার পজিটিভ হয়, তাহলে আমরা ধরে নিই যেটা হাম দ্বারা সংক্রমিত হয়েছে। এই বাচ্চাটা যখন মনে হয় যে তার ভ্যাকসিন দেওয়া নাই, হাম হয়েছে, একই রকমভাবে যে অন্য সাধারণ বাচ্চারা যেভাবে মানে আমরা চিকিৎসা করে থাকি, মা বাবারা যেভাবে সতর্ক হয়ে থাকে সেইভাবেই থাকবে। কমপ্লিকেশনগুলো খেয়াল করবে যে কমপ্লিকেশন হচ্ছে কিনা। কমপ্লিকেশন যখন হয় তখন সেই কমপ্লিকেশন অনুযায়ী তার চিকিৎসা হবে। কিন্তু একবার যখন একটা বাচ্চার হাম শনাক্ত হয়ে যায় এবং তার ডেফিনেটলি হাম হয়, যেমন পিসিআর করে প্রমাণিত যে বাচ্চাটার হাম হয়েছে, এই বাচ্চাটা কিন্তু লাইফ লং ইমিউনিটি দেয়। তার পরবর্তীতে তার ভ্যাকসিন দেওয়াটা খুব জরুরি না। দ্বিতীয়বার কিন্তু এই হাম তার হবে না, কারণ এটা সারা জীবনের জন্য তার প্রোটেকশন একবারই হয়। কারণ দ্বিতীয়বার হওয়ার কথা না, কারণ দ্বিতীয়বার এই জন্য এটাকে বলা হয়তো এভরিওয়ান ডিজিজ, একবার হয়ে যাবে শেষ, জীবনের শেষ। সেটা সেরোটাইপ একটা, সেজন্য এটা একবারই হবে। অর্থাৎ হাম ডিটেক্ট হলো কিন্তু ওই মুহূর্তে তাকে আর ভ্যাকসিনের প্রয়োজন নাই, তখন আর হামের ভ্যাকসিনের কোনো লাভ হবে না। না, লাভ হবে না কেন দেবো আমরা? যেটা দরকার নাই সেই জিনিসটা আমরা কেন ইম্পোজ করবো একটা বাচ্চার শরীরের ভিতরে? হামের যে কোনো একটা ভ্যাকসিন কিন্তু বাচ্চাকে একটা প্যানিক সৃষ্টি করে। একটা ইঞ্জেকশন আপনি কেন ফুটাবেন? যদি যুক্তি ছাড়া, কোনো যুক্তি ছাড়া আপনি তাকে একটা বাচ্চাকে কেন আপনি পেইনটা দিবেন?
আমি কিন্তু বাচ্চাদের এই বাংলাদেশে কিন্তু বাচ্চাদের পেইন সম্বন্ধে খুব বেশি সতর্ক হয় না মা বাবারা এবং ডাক্তার এবং সিস্টাররাও। বাচ্চাদের কিন্তু আমি পেইন দিই না, তখন আমি একটা ভ্যাকসিন দেবো। এই ভ্যাকসিন দেওয়ার কিন্তু টেকনিক আছে। অনেকে ভ্যাকসিন দিলে বাচ্চা হাসতে হাসতে চলে যায়, কারণ তাকে অন্যভাবে আদারওয়াইজ ব্যস্ত রেখে বিভিন্ন রকমের স্টিমুলেশন পট করে একটা ঢোকাই দিলাম। কিন্তু এই কাজটা আমাদের সবারই করতে হবে, কারণ বাচ্চাটা একবার যখন ইনজেকশন, ডাক্তারকে ভয় পায় কেন? বাচ্চারা ডাক্তারের গলিতে গেলেই দেখা যায় যে বাচ্চা কান্না শুরু করে। কারণ হলো শিশু ডাক্তার দেখলেই ভয় পায়, কারণ শিশু ডাক্তারের কাছে ইনজেকশন দেয়। এখন এই পেইনলেস ইনজেকশন তো নাই, কিন্তু তাকে বিভিন্ন রকমভাবে মোটিভেট করে যদি আমরা ইনজেকশনগুলো দিতে পারি, তাহলে কিন্তু বাচ্চাগুলো আস্তে আস্তে খেলতে খেলতে কিন্তু ভ্যাকসিন দিতে আসে। তাহলে এখন যেসব বাচ্চারা এখনো সুস্থ আছে কিন্তু ভ্যাকসিন নেয়নি, তাদের কি ইমিডিয়েট ভ্যাকসিন কি নেওয়া উচিত? যদি ভ্যাকসিন নেওয়া থাকে তাইলেও আপনাকে ভ্যাকসিন নিতে হবে এই মুহূর্তে। যেমন করে 2টা ডোজ ভ্যাকসিন নেওয়া আছে মানে আমাদের ইপিআই শিডিউলের, ওই বাচ্চাটাও কিন্তু আপনার ভ্যাকসিন দেওয়া উচিত। কারণ যেহেতু একটা আউটব্রেক হচ্ছে, আউটব্রেকের সময় একটা এক্সট্রা ডোজ আপনাকে নিতে হবে, এবং যাদের দেওয়া নাই তাদের ইমিডিয়েটলি দিতে হবে, এটা কোনো বিকল্প নেই, এক্ষুনি দিতে হবে। তাহলে স্যার স্পেসিফিক্যালি যদি বলেন, হামের টিকাটা বাচ্চা 6 মাস থেকে 9 মাস এর মধ্যে এটা দিতে হবে, না আসলে 9 মাস হলেই নিতে হবে? আগে নেওয়া যাবে? আমাদের এটা ইপিআই শিডিউলটা নির্ভর করবে সরকারের উপরে। এক সময় 9 মাসে দেওয়া হয়তো, এখন বোধহয় 6 মাস থেকে শুরু করার কথা, যেহেতু 6 মাস থেকে একটা ক্যাম্পেইন চলছে, এখন আজকে থেকেই শুরু হয়েছে ক্যাম্পেইনটা। তো 6 মাস থেকে আমি প্রিফার করব 6 মাস থেকেই হামের টিকাটা দেওয়া শুরু করা উচিত। এবং হামের টিকা 6 মাস পরে যে 9 মাসের মধ্যেই দিতে হবে এমন কোনো কথা না, যে কোনো বয়সে হামের টিকা দিতে পারে। আপনি যদি 5 বছরের একটা বাচ্চা কখনো হাম হয় নাই, অথবা তার কখনো হামের টিকাও নেয় নাই, তাকে আপনি হামের টিকা দিতে পারেন, কোনো সমস্যা নেই তো। আচ্ছা, যে কোনো বয়সে হামের টিকা দেওয়া যায়, কিন্তু প্রিফারেবলি হামটা 6 মাসের পরের থেকে শুরু করাটা ভালো। আচ্ছা, পরবর্তী আরেকটা প্রশ্ন ছিল স্যার, সেটা হলো হাম ছড়ানোর প্রতিরোধে পরিবার ও সমাজ পর্যায়ে কি কি সতর্কতা মেনে চলা উচিত? প্রথম কথা হলো, এটা একটা হাইলি ইনফেকশাস ডিজিজ, সেটাকে বলা হয় খুব মারাত্মক একটা সংক্রামক রোগ। একটা বাচ্চা যখন হাম হয় এবং সেই বাচ্চাটা যখন একটা কাশি দেয় অথবা হাসি দেয়, তার অনেকটা এরিয়া যারা থাকবে তারাই কিন্তু আক্রান্ত হবে। এখন ধরেন হাম যখন র্যাশ ওঠে একটা হামের রোগীর, তার 4 দিন আগে থেকে সে কিন্তু সংক্রামক, এবং হাম র্যাশ ওঠার 4 দিন পরে পর্যন্ত সে সংক্রামক, মানে সে ইনফেকশাস বলি আমরা, যে এই সময়টার ভিতরে কিন্তু সে হাম অন্যটাকে ছড়াইতে পারে। এই মুহূর্তে আমাদের যদি করতে চাই, তাহলে আমাদের হাম তো সাধারণ স্কুল গোয়িং বাচ্চাদের, অথবা স্কুল থেকে বাচ্চারা মানে বাসা থেকে নিয়ে গেল, স্কুলের গেল, সেখান থেকেও ছড়াইতে পারে। সেই জন্য এই মুহূর্তে হাম থেকে প্রথম যদি আমরা করি, ঘরের থেকেই শুরু করতে হবে। যে বাচ্চাটার জ্বর হয়েছে, আমি তাকে স্কুলে দেবো না। সোজা কথা, স্কুলে দেবো না এই বাচ্চা যখন জ্বর ভালো না হয়, এবং তাকে হাম হোক অথবা অন্য কোনো জ্বর হোক, জ্বরের রোগী আমাদের স্কুলে দেওয়া কোনো রকমভাবেই ঠিক না। 2 নম্বর হলো ইন স্কুল। আমরা এখন স্কুলগুলোকে কী করব? স্কুলগুলো আসলে এখন আউটব্রেক সিচুয়েশনে বাংলাদেশে একটা, যেহেতু প্রচুর হামের রোগী মারাও যাচ্ছে, একটা শিশু মারা যাওয়া তো ওই মার জন্য 100%। সেহেতু আমাদের সরকারের আবার একটু সতর্ক হয়ে স্কুলগুলোকে চিন্তা করা উচিত কী করা যাবে, কারণ স্কুল থেকে কিন্তু মিক্সিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে বাচ্চাদের বিশেষ করে। তো অনলাইন ক্লাসও নিতে পারে, স্কুলে শর্ট টাইমের জন্য একটা ব্রেকও দিতে পারে, এবং এই টাইমটা কিন্তু অনলাইনে ক্লাস নেওয়াটা জরুরি আমার কাছে মনে হয়। তাইলে কি হয়, এই মিক্সিংগুলো হবে না, এবং হামের মানে স্প্রেডিংটাও কমে যাবে। তো সেই জন্য সরকার ডিসিশন হবে, এটা তো আমরা বলতে পারি না, উই ক্যান সাজেস্ট দ্য গভর্নমেন্ট যে জাস্ট স্টপ সামটাইমস ফর স্কুলিং অফ দ্য বেবি, হ্যাঁ, আর হলো অনলাইনে ক্লাস নেওয়ার একটা ব্যবস্থা করা। আর মা বাবাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা জ্বরের রোগীদেরকে কখনোই স্কুলে পাঠাবেন না, এটা একদম নিষিদ্ধ করে দিলেই ভালো হয়। ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত সূক্ষ্ম, যৌক্তিক এবং তাত্ত্বিকভাবে এবং বাস্তবসম্মতভাবে হামের বিষয়টির গুরুত্ব এবং এর থেকে বাঁচার উপায় বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে আমাদের দর্শকদের সামনে এতক্ষণ আলোচনা করেছেন। আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।